আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। চীন সফর সেরে ওয়াকার সাহেব ঘরে ফিরেই একদম জবরদস্ত খেল দেখাচ্ছেন। এখন কি হয়েছে চীনে পরিষ্কার তো জানা যাচ্ছে না। যতটুকু ভাষা ভাষা কানে আসছে, চীনের কাছে প্রচুর ধমক খেয়েছিল উনি। এক তো চীনের প্রচুর বিলিয়ন এখানে বিনিয়োগ হয়ে পড়ে রয়েছে, রাশিয়ার রয়েছে, ভারতের রয়েছে, আর ধীরে ধীরে বাংলাদেশের অবস্থা যেদিকে যাচ্ছে তাতে কোনো আর সুরক্ষিত নয়। চীনের মিলিটারি কমিশনের ডেপুটি চিফ ওয়াং ইলু, নামটা খুব খটোমটো, হয়তো একটু ভুলভাল হতে পারে, আমার তার জন্য বকাবকি করবেন না। আমি যতদূর মনে আছে ওয়াং ইলু চীনের মিলিটারি কমিশনের ডেপুটি কমান্ডার। তিনি কোনো সফর টফর নয়, তিনি তলব করেছিলেন আপনাদের ওয়াকারুজ্জামানকে যে আমার সঙ্গে দেখা করে যান। তার কারণ হচ্ছে একটা রাশিয়া আমেরিকার সঙ্গে একটা গোপন চুক্তি, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যেখানে আমেরিকার সঙ্গে চুক্তি হয়েছে যে অস্ত্রশস্ত্র কেনা। একদিন ধরে ধারে অস্ত্রশস্ত্র দিয়ে চীন দিয়ে এসছে, বলেছে এবার টাকা দাও, তোমরা যখন ওখান থেকে অস্ত্র কিনবে তাহলে আমার টাকা ফেরত দাও এবং ইমিডিয়েটলি দিতে হবে, আমি সময় দেবো না। দুই হচ্ছে, এখন এই যে বাংলাদেশের মধ্যে যে অস্থিরতা চলছে তাতে আমাদের সবার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। মিলিটারি থেকে, সেনা যদি থেকে দেশের এই অবস্থা হয় তাহলে পরে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা চাই বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, আইনের রাজত্ব কায়েম হোক, এটা চীন চায়। এখন চীনকে দিয়ে বলানো হচ্ছে নাকি চীন নিজে থেকে বলছে তা আমি বলতে পারবো না। তবে আরো কি সমস্ত কথাবার্তা হয়েছে তা তো আর পুরোটা তো জানা যায় না, আরো নিশ্চয়ই কথাবার্তা হয়েছে। তা ওয়াকার সাহেব যেটা বলছিলেন যে আমি চীন সফরে যাচ্ছি, সফর নয়, ওনাকে তলব করা হয়েছিল, হি ওয়াজ কল্ড অন, এটাই লেখা হয়েছে। তো যাও, কালকে তারপরে ফিরে আসার পর হঠাৎ দেখলাম মারাত্মক অ্যাক্টিভ হয়ে গেল সেনাবাহিনী। মব সন্ত্রাস বরদাস্ত করা হবে না। নুরুল হককে ধরে আচ্ছা করে ঠেঙিয়ে তাকে রক্তাক্ত করে হাসপাতালে ভর্তি করে দিল পুলিশ এবং সেনাবাহিনী। একদিন ধরে এর থেকেও মারাত্মক সমস্ত মব হয়েছে, তখন কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। হাসনাতের নানান রকম হুঙ্কারের পরেও তারা কি বলেছে যে ওরা আমাদের সন্তানের মতো, ওয়াকার বলেছেন ওরা আমার সন্তানের মতো, যেদিন বড় হবে সেদিন বুঝবো। আর কবে বড় হবে? বাবা হয়ে যেত আর বিয়ে দিলে, এখনো তারা বড় হয়নি নাকি? তার হঠাৎ এই চরিত্র পরিবর্তন, নানান রকম সন্দেহ দেখা দিচ্ছে। এখন এটা কতটা ঠিক কতটা ভুল তা তো এখনই বলা যাবে না, আরো তার জন্য ওয়েট করতে হবে। আরো একটা সন্দেহ থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছে তাদেরকে গ্রেপ্তার করে দেশের মধ্যে যে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা এই ধরনের খেলা একটা খেললেও খেলতে পারে। তবে আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, আমি আমার বিশ্বাসকে আপনারা একেবারে দৃঢ় বলে ধরে দেবেন তার কোনো নিশ্চয়তা আপনি কিন্তু নেবেন না।
আমার বিশ্বাস অনেক সময় ভুল হয়, সবার সব অঙ্ক মেলে না, আমারও নাও মিলতে পারে। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে চীনের দাওয়াইটা খুব ভালো মতো কাজ দিয়েছে। এখন কথা হলো, শুরু তো হলো নূরকে দিয়ে, এর পরে কি? এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তাহলে কি ওয়াকার বুঝতে পারছে যে ভূ রাজনৈতিক খেলা একটা জমে গেছে, সেখানে একটা তিনটি শক্তি একত্র হয়ে গেছে যারা আমেরিকাকে এখানে ঢুকতে দেবে না। আমি বহু আগে থেকে বলে যাচ্ছি এটা, আমাকে গুজববাজ থেকে আরম্ভ করে তো অনেক কিছুই শুনতে হয়, তা আমি অনেক আগে থেকেই বলে যাচ্ছি যে এখানে আমেরিকাকে ঢুকতে দেবে না, এবং RICর গল্প এবং ব্রিক্সের গল্প গত 3 মাস ধরে বলে যাচ্ছি। তা আলটিমেটলি সেটা একটা ধীরে ধীরে রূপ পাচ্ছে। সকালের ভিডিওতে আমি বলেছি যে RICর যে অফিস, সেই অফিস আপাতত হবে বেজিংয়ে, আর ব্রিক্সের অফিস হবে নয়াদিল্লিতে অথবা ব্যাঙ্গালোরে, দুটো জায়গার একটা। তার মানে ভারতে হচ্ছে ব্রিক্সের অফিস, আর চীনে হচ্ছে SCOর অফিস। এই যে SCO সম্মেলনটা আজ রাত্রিরে পৌঁছানোর পর 31 তারিখ থেকে শুরু হবে, 31/1, এই দুটো দিন কিন্তু ট্রাম্পের কিন্তু ঘুম আসবে না, হারাম হয়ে যাবে ঘুম। কারণ এইখানে যা তৈরি হচ্ছে, এই 3টে দেশ, তার পিছনে 40টা দেশ যদি একসঙ্গে হয়ে যায়, আপনি ভাবুন চীন আর ভারতের শুধু জনশক্তিটা ভাবুন, সেটা হচ্ছে 280 কোটি, পৃথিবীর জনশক্তির 1/3। আরো যদি 40টা দেশের, রাশিয়ার আছে 18.2 কোটি, এরপরে আরো 40টা দেশ যদি যুক্ত হয়, ও ব্রাজিল আছে, সাউথ আফ্রিকা আছে ব্রিক্সের মধ্যে, তাদেরগুলো ধরতে হবে। তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে 3/2 জনসংখ্যার একদম ব্রিক্সের হাতে চলে আসছে। আমেরিকান ইউনিয়নের, ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশ, ইতালি, স্পেন, জার্মানি অলরেডি বলে দিয়েছে আমরা ব্রিক্সে জয়েন করব। এমনকি সৌদি আরব, UAEও বলে দিয়েছে ব্রিক্সে জয়েন করব। সব ফিলার পাঠাচ্ছে, আমেরিকার হাতে রইল কি? সুতরাং ট্রাম্পের তো ঘুম নষ্ট হবেই। এদিকে এই যে একটা পাওয়ার শিফটিং হচ্ছে, যেটা আমি বহুদিন ধরে বলছিলাম, যেটা পাওয়ার শিফটিং হচ্ছে, কিন্তু আমেরিকা বুঝতে পারছে না। এখন আমেরিকা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কি ভুলটা আমি করেছি। সকালের ভিডিওতে আমি সেটা, মানে দুপুরের ভিডিওতে আমি সেটা বলেছি যে আমেরিকা এখন ডোনাল্ড ট্রাম্প হাত কামড়াচ্ছে, এবং নৌকা যে ছেড়ে চলে গেছে, তারপরে তার পালও ছিঁড়ে গেছে, তাকে আর ধরে আনার চেষ্টা করে, বৃথা চেষ্টা করে, আর ট্রাম্প লাফালাফি করে আর লাভ নেই। এখন ওয়াকার এটা বুঝতে পারছে যে এখন যদি আমি এই 3টে শক্তির সপক্ষে না থাকি, তাহলে পরে আমার দফা রফা হয়ে যাবে। এই ডেকে বলাটা, তলব করে বলাটা কিন্তু একটা বড় সিগন্যাল, যেটা তলব করে বলা হয়েছে। আমরা শান্তি শৃঙ্খলা চাই, এবং আমাদের যে বিনিয়োগ, সেই বিনিয়োগ যাতে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা করুন, নইলে পরে সেনাবাহিনী থেকে লাভটা কি? আমাদের আস্থা আপনাদের উপর থেকে উঠে যাচ্ছে। এটা বড় মারাত্মক কথা কিন্তু সেনাবাহিনীর কাছে। এখন এই যে মব জাস্টিস, এর থেকে তো অনেক বড় বড় মব জাস্টিস হয়েছে, কুপিয়ে খুন করে দিয়েছে সেনাবাহিনীর সামনেই, পুলিশের সামনে নীরব দর্শক হয়েছিল। হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে কালকে একেবারে দামাদাম করে পেটাতে শুরু করে দিল। তার মানে কিছু একটা হতে চলেছে। আরো 7 দিন 10 দিন গেলে
ব্যাপারটা পরিষ্কার হবে যে কোনটা ঠিক, মানে ওয়াকার আবার একটা ধোঁকা দিচ্ছে নাকি সত্যি সত্যি বন্দুকের নল এবার ঘুরতে চলেছে, সেটা এখন অপেক্ষা করতে হবে। তবে বহুদিন আগে আমি একটা কথা আপনাদের বলেছিলাম যে এখন খেলা জমে গেছে, আপনারা গ্যালারিতে বসে পড়ুন, এবার খেলা দেখুন। বহুদিন আগে বলেছিলাম। আর তারও আগে বলেছিলাম বাংলাদেশ হয়ে গেছে আন্তর্জাতিক খেলার মাঠ, বিভিন্ন দেশ এসে এখানে ফুটবল খেলছে। তা এখন দেখুন, এই যে সেনাবাহিনী, এই সেনাবাহিনী যখন গোপালগঞ্জে গুলি চালায় তখন হয়ে যায় সেনাবাহিনী দেশভক্ত, আর যখন কাঁকড়াইলে যখন সেনাবাহিনী লাঠিচার্জ করে, গুলিও চালায়নি, লাঠিচার্জ করেছে, তখন হয়ে গেল দেশদ্রোহী। আবার কি বলে, বৈষম্য বিরোধী ছাত্র, তারা আবার একটা বিবৃতি জারি করেছে। বিবৃতি জারি করে তারা বলেছে যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাও। ভাই একটা কথা বলি, সেনাবাহিনী যদি ব্যারাকে ফিরে যায়, যেদিন যাবে তার 1 ঘন্টা বাদে থেকে তোমাদের পিঠের চামড়া কারোর থাকবে না। সুতরাং পায়ে ধরে সেনাবাহিনীকে মাঠে রাখার চেষ্টা করো, নিজেদের যান বাঁচাতে। আর যে সেনাবাহিনী সত্যি সত্যি ব্যারাকে ঢুকে যায়, তোমরা 24 ঘন্টাও বাংলাদেশে টিকে থাকতে পারবে না। তোমাদের যা হাল হবে সে তো ওপরওয়ালাই জানে। তবে মুক্তিযুদ্ধের সপক্ষে যারা রয়েছেন, তাদের ওপরে যে অত্যাচারগুলো হচ্ছে আর যারা করছেন, এটা জানবেন তারা কেউ ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। এই 3 শক্তি মিলে এমন জিনিস তৈরি করবে না, আপনারা সব বাচ্চা ছেলে, আপনারা কেউ জানেন না কূটনীতি কি জিনিস। কূটনীতির প্যাচে পড়লে না আপনার দিক জ্ঞান শূন্য হয়ে যাবেন। সেই কূটনীতির প্যাচ কিন্তু এইবার শুরু হবে 31 আর 1-এর পর। আমি বারবার বলে আসছিলাম সেপ্টেম্বর সেপ্টেম্বর সেপ্টেম্বর। কেন সেপ্টেম্বর বলছিলাম? সেপ্টেম্বর বলছিলাম এই কারণে যে ব্রিক্সের মিটিংটা হয়ে যাক, তার আগে বলার কোনো আমার জায়গা ছিল না। সেপ্টেম্বর কেন? ব্রিক্সের মিটিংটা হয়ে যাক, তারপরে দেখবেন ওদিকে ট্রাম্পের খেলা আর এদিকে বাংলাদেশের খেলা। সুতরাং ওই যেটা বলেছিলাম, গ্যালারিতে বসে এখন খেলা দেখুন। আমি অনেক আগে বলেছিলাম যে ওর জামা কাপড় ছিঁড়ে একদম জাঙ্গিয়া পরে দৌড় করাবে, সেই অবস্থা এসে গেছে। আমার কথা অক্ষরে অক্ষরে মিলিয়ে নেবেন যে এই একে অপরের জামা কাপড় ছিঁড়ে ন্যাঙ্গট পরিয়ে ঢাকার রাস্তায় বা বাংলাদেশের রাস্তায় দৌড় করিয়ে মারবে। সেই দিন হয়তো খুব শিগগিরই আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।